প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। এই করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো বরাবরের মতো আজকেও তোমাদের সামনে আমি হাজির হয়েছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক, শাইলকোনা ডিগ্রি কলেজ, বাগাতিপাড়া, নাটোর। তো আজকে ভূগোল যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব, এটা একটা গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয় এটা, এবং বাংলাদেশের, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা একটা গুরুত্বপূর্ণ, যেহেতু কৃষি নিয়ে আলোচনা করব আজকে। তো আজকে যে বিষয়টা, এটা আমি দেখো লিখে দিয়েছি, ভূগোল দ্বিতীয় পত্র, চতুর্থ অধ্যায়, তো দ্বাদশ শ্রেণীর। সাধারণত এটা কৃষিকাজের সংজ্ঞা, কৃষি নিয়ন্ত্রণকারী ভৌগোলিক নিয়ামক এবং ধান চাষের ভৌগোলিক নিয়ামক বা ধান চাষের নিয়ন্ত্রণকারী যে নিয়ামকগুলো, এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো তোমাদের সামনে। তো কৃষি যে বিষয়টা, এটা প্রথম জানা দরকার আমাদের যে কৃষি কাজ কি, কৃষিকাজের সংজ্ঞাটা আমাদের জানা দরকার। তো কৃষিকাজের সংজ্ঞা আর কৃষি, আমরা জানি যে এটা একটা প্রাচীন এবং অনেক আদিম একটা পেশা মানুষের। তো কৃষিকাজ, এটা এগ্রিকালচার, আমরা জানি ইংলিশে বলে এগ্রিকালচার। তো আসলে এটা ল্যাটিন শব্দ, এগ্রিকালচার থেকে এগ্রিকালচার শব্দের উৎপত্তি। তো মানুষের জীবন ধারণের জন্য কৃষির গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা কৃষির সংজ্ঞা যদি দিই, তাহলে এভাবে আমরা দিতে পারবো যে ভূপৃষ্ঠে স্থায়ীভাবে বসবাস করে মানুষ উদ্ভিদ ও প্রাণী জগতের স্বাভাবিক জন্ম বৃদ্ধি প্রক্রিয়ার সুযোগ নিয়ে নিজের চাহিদা মেটানোর জন্য উদ্ভিদ ও প্রাণীজ দ্রব্য উৎপন্ন করে, তখন মানুষের প্রচেষ্টাকে কৃষিকাজ বলে। আমরা সাধারণত জানি যে জমি থেকে যে যতটুকু ফসল দানের ক্ষমতা, এই সমস্ত প্রচেষ্টা বা কর্মপ্রচেষ্টার ফলে যে জমি থেকে যে ফসলগুলো উৎপন্ন হয়, তাই এটাই কৃষি। আসলে শুধু এটাই কৃষি না, কৃষির মধ্যে এটাও আছে যে প্রাণীজ এবং আমরা দেখতেছি যে উদ্ভিদ ও প্রাণীজ দ্রব্য উৎপন্ন করাও কিন্তু কৃষির অন্তর্ভুক্ত। তো কৃষি নিয়ন্ত্রণকারী যে ভৌগোলিক নিয়ামক, আমরা জানি যে কৃষি নিয়ন্ত্রণ হবে বা কৃষিকাজের যে সহায়তা হবে, কয়েকটা ফ্যাক্টরস বা কয়েকটা গুরুত্বপূর্ণ এলিমেন্টস আছে, উপাদান যেগুলো। তার মধ্যে আমরা যে উপাদানগুলো দেখতেছি, তার মধ্যে এক নম্বর সেটা হলো প্রাকৃতিক উপাদান, অর্থনৈতিক উপাদান আর সাংস্কৃতিক উপাদান। তো প্রাকৃতিক উপাদানের মধ্যে প্রথম যেটা আছে, এটা হলো জলবায়ু। তো জলবায়ু, আসলে আমরা জানি যে জলবায়ু যেমন উত্তাপ, বৃষ্টিপাত এবং আর্দ্রতা। তো বৃষ্টিপাত ছাড়া তো কৃষি সম্ভবই না। এমনিভাবে উত্তাপও দরকার, টেম্পারেচার বা হিট, এটা ছাড়াও কিন্তু কোনো ক্রমে কৃষিকাজ সম্ভব না। আর্দ্রতাও দরকার। তো এই হিসাবে আমরা জানি যে কৃষিকাজের জন্য জলবায়ু একটা গুরুত্বপূর্ণ উপাদান। তো এর মধ্যে আমরা যেটা দেখতেছি, প্রথমে উত্তাপ। তো উত্তাপের মধ্যে সব ফসলের জন্য কিন্তু সমান উত্তাপ দরকার হয় না। যেমন যেমন ধান, পাট, আখ, এগুলো ফসলের জন্য উত্তাপ বেশি লাগে। আবার গম, যব, যেমন রবি শস্য, এগুলোর জন্য কম উত্তাপ, তাপমাত্রা কম লাগে। তো এক এক ফসলের জন্য এক এক রকমের তাপমাত্রা দরকার, এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান। এরপরে যে উপাদানটা, এটা হলো বৃষ্টিপাত। আমরা জানি যে বৃষ্টিপাতটা একটা গুরুত্বপূর্ণ উপাদান, বৃষ্টি ছাড়া কোনো ফসলই উৎপাদন সম্ভব না। বিশেষ করে যেখানে মৌসুমী জলবায়ু অঞ্চল, সেখানে ধান, পাট, বিশেষ করে ধানের চাষটা খুবই বেশি হয়। তো এই এলাকায় কি হবে, যে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে ধানের চাষ হবে, পাটের চাষ হবে, আখের চাষ হবে, চা চাষও হবে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে। আর কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে আমি তো বলছি যে যেখানে যেমন গম, যব, ভুট্টা, এগুলো কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে এগুলো চাষ হবে। এরপরে আর্দ্রতার মধ্যে যেটা আসছে, যে আমরা জানি যে যদি আর্দ্রতাপূর্ণ এলাকায় কৃষিকাজটা ভালো হয়,
আর শুষ্ক আর্দ্র মানে আর্দ্রতা মানে শুষ্ক অঞ্চলে কি হবে যে ফসলের চাষটা ব্যাহত হয়। এই জন্যে সেখানে পানি সেচের ব্যবস্থা দরকার হয়। পানি সেচ করে সেই সব এলাকায় কৃষিকাজ সম্ভব হয়। এরপরে যেটা অর্থনৈতিক উপাদানের, এরপরে আছে জলবায়ুর পরে মৃত্তিকা। মৃত্তিকা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস। যে মৃত্তিকার মধ্যে আমরা দেখতেছি যে যেমন ধান চাষের জন্য সাধারণত উর্বর মৃত্তিকা ফসল চাষের জন্য উপযুক্ত, কৃষিকাজ ভালো হবে। আর অনুর্বর মৃত্তিকা ফসল চাষ ব্যাহত হবে, সেরকম ফসল পাওয়া যাবে না অনুর্বর মৃত্তিকায়। তো উর্বর মৃত্তিকা বিশেষ করে যেমন নদীবাহিত পলি বা কাদাযুক্ত অঞ্চলে, যেমন নিম্ন সমতল ভূমি, সেখানে ধানের চাষটা ভালো হবে, বা পাটের চাষ এইসব এলাকায় হবে। আবার চুন পটাশ মিশ্রিত মৃত্তিকা, এখানে যেমন লাভা মিশ্রিত মৃত্তিকায় গমের চাষটা ভালো হবে। আর চুন পটাশ মিশ্রিত মৃত্তিকায় এখানে আখের চাষটা ভালো হবে। এরকম এক এক এলাকায় মানে মৃত্তিকার ধরন অনুসারে ফসলের উৎপাদনটা হবে। তো এই ধরনের আমরা জানি যে ফসলের উৎপাদন হবে মৃত্তিকা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস। এরপরে ভূপ্রকৃতি। আমরা জানি যে ভূপ্রকৃতি একটা গুরুত্বপূর্ণ উপাদান। ভূপ্রকৃতি বলতে সাধারণত সমতল ভূমি, মালভূমি, পাহাড়ি এলাকা। তো সমতল এলাকায় সাধারণত নিম্ন সমতল ভূমি ধান চাষের জন্য উপযুক্ত। আর সাধারণত চা চাষের জন্যে আমরা জানি রাবার, চা এগুলো এলাকায় ঢালু পাহাড়িয়া মৃত্তিকা, যেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে। বৃষ্টিপাত দরকার, কিন্তু বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। সেসব এলাকায় ঢালু পাহাড়িয়া মৃত্তিকায় চা চাষ এবং রাবার চাষের জন্য উপযুক্ত। এরপর অর্থনৈতিক উপাদানের মধ্যে আমরা জানি যে ইকোনমিক এলিমেন্টস, তার মধ্যে মূলধন, শ্রমিক, বাজার, পরিবহন আর পানি সেচ। তো অর্থনৈতিক উপাদানের মধ্যে তাহলে আমরা দেখতেছি মূলধন লাগবে। যে কোনো ফসলের জন্য বা কৃষিকাজের জন্য অবশ্যই মূলধন দরকার। যেমন যে শ্রমিকগুলো শ্রমিকের যে মজুরি দিতে হবে, এরপরে সার, বীজ, কীটনাশক এগুলো ক্রয় করতে হবে। তারপরে পরিবহন ব্যবস্থার জন্য অবশ্যই আমাকে সেই ফসলটা বাজারে নিয়ে যেতে হবে, বা বিভিন্ন যে উৎপাদিত যে ফসলগুলো এগুলো বাড়িতে নিয়ে আসার জন্য অবশ্যই মূলধনের দরকার। এরপরে শ্রমিক ছাড়া কোনো ফসলই বা কোনো কৃষিকাজটা সম্ভব না। শ্রমিকের সহজলভ্য, সাধারণত দেখা যায় যে যেসব এলাকায় শ্রমিক সহজলভ্য সেখানে কৃষি সুন্দর, কৃষির উৎপাদনটা সুন্দর হয়। আর যেখানে শ্রমিকের স্বল্পতা আছে সেখানে কিন্তু কৃষিকাজটা ব্যাহত হয়। এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান। এরপরে বাজার। আমরা জানি যে বাজারের গুরুত্ব, এটা কিন্তু একটা কৃষিকাজের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টরস বা উপাদান, মানে গুরুত্বপূর্ণ জিনিস। কারণ হলো যে বাজারের চাহিদা না থাকে, কৃষকরা যদি ন্যায্য মূল্য না পায়, তাহলে সেই কৃষিজ ফসল উৎপাদন করতে তারা উৎসাহিত হবে না। এই জন্যে কি হবে যে বাজারটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস। বাজার অবশ্যই, বাজারে চাহিদা থাকতে হবে সেই কৃষিজ পণ্যের। আর কৃষকরা যদি ন্যায্য মূল্য পায় তাহলে অবশ্যই তাদের কৃষিকাজের তারা ফসল উৎপাদনে তারা উৎসাহিত হবে। এরপর পানি সেচ। যেসব এলাকায় বৃষ্টিপাতটা কম হয়, বিশেষ করে যে বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে তো পানি সেচ অনেক সময় কম, অল্প পানি লাগে। কিন্তু যেখানে বেশি শুষ্ক আবহাওয়া, সেখানে অবশ্যই পানি সেচের ব্যবস্থা থাকতে হবে। পানি সেচটা যদি থাকে, পানি সেচ দিয়ে অবশ্যই কৃষির উৎপাদন করতে হবে। এটা একটা। এরপরে সাংস্কৃতিক উপাদানের মধ্যে আমরা যেটা দেখতেছি সেটা হলো যে জনসংখ্যা, বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা, দৃষ্টিভঙ্গি ও ভোগের ইচ্ছা। যে জনসংখ্যা, যেমন এটা কেমন গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে সাধারণত আমরা দেখতেছি যে যেখানে জনসংখ্যা বেশি, যেমন দক্ষিণ পূর্ব এশিয়া এলাকায় জনসংখ্যা অনেক বেশি। তো এইসব এলাকায় কৃষির উৎপাদন, যেমন ধান চাষের উৎপাদনটা অনেক বেশি হয়, কারণ চাহিদা বেশি, জনসংখ্যা বেশি, তাদের প্রধান খাদ্যই মোটামুটি ভাত। তো এই কারণে এই এলাকায় ধানের উৎপাদনটা বেশি। তো যেখানে জনসংখ্যা বেশি হবে সেখানে কৃষিজ উৎপাদন বেশি হবে।
আর জনসংখ্যা কম থাকলে সেখানে উৎপাদন কম কম হয় বা ব্যাহত হয় এটাই। এরপরে বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা। তো বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার মধ্যে আমরা যেটা দেখতেছি এটা হলো যে বিভিন্ন কৃষকেরা যদি তারা প্রযুক্তি জ্ঞান অর্জন করে, যেমন যে তারা সার বীজ কীটনাশক কেমনভাবে দিতে হবে বা কোন উন্নত জাতের বীজ, কোন বীজে ভালো ফসল হবে, কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে, এরকম বিভিন্ন জ্ঞান তারা যদি, এবং কীটনাশক যেমন যদি কীটনাশক প্রয়োগের মাত্রা তারা যদি জানে, তাহলে অবশ্যই তাদের কৃষির উৎপাদন বৃদ্ধি পাবে। এই কারণে দেখা যায় যে যেসব এলাকায় প্রযুক্তি জ্ঞান বেশি, যেমন আমরা জানি যে আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, চীন, এইসব এলাকায় বিশ্বের মধ্যে তারা কৃষিতে তারা অনেক ডেভেলপ, তারা কিন্তু অনেক উন্নতি করছে তারা। তো এই কারণে আমাদের বিজ্ঞান প্রযুক্তি জ্ঞানটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে দৃষ্টিভঙ্গি ও ভোগের ইচ্ছা। এটা কেমন যে দৃষ্টিভঙ্গি, যেমন উন্নত দেশ তাদের উদ্দেশ্য হলো ধনার্জন, কি করে কৃষির উন্নতি করে আরও ধন সম্পদ অর্জন করা যায়। কিন্তু উন্নয়নশীল দেশ যেগুলা, তারা চিন্তা করে যে শুধু খেয়ে পরে বেঁচে থাকলেই হবে। এই কারণে কিন্তু তারা কৃষির উন্নতি খুব একটা ঘটাতে পারে না। কিন্তু উন্নত দেশগুলো তারা আস্তে আস্তে তারা ডেভেলপ করতেছে কৃষিতে। এই মোটামুটি আমি কৃষিকাজের যে কৃষির ভৌগোলিক নিয়ামকগুলো আলোচনা করলাম। এরপরে ধান চাষের অনুকূল উপাদান। তো ধান চাষের অনুকূল উপাদান মোটামুটি কৃষি নিয়ন্ত্রণকারী যে ভৌগোলিক নিয়মগুলো আলোচনা করছি, পয়েন্টগুলো একই রকম হবে। এটা খুবই সহজ জিনিস। পয়েন্ট শুধু একটু বর্ণনাতে একটু আলাদা দিতে হবে। যেমন প্রাকৃতিক উপাদান ঠিক আছে, অর্থনৈতিক উপাদান আছে, সাংস্কৃতিক উপাদান, এই তিনটাই কিন্তু উপাদান। এখন ধান চাষের ক্ষেত্রে কি হবে, ভূপ্রকৃতি। যেমন আমি বললাম যে ফিজিওগ্রাফি, যে ভূপ্রকৃতি যেটা, যে এখানে কিন্তু পাহাড়িয়া মৃত্তিকা সাধারণত ধান চাষের ব্যাহত হয়। সাধারণত নিচু সমতল ভূমি, বিশেষ করে যেখানে নদীবাহিত নদীর পলিমাটি পড়ে, পলিমাটি উর্বর এলাকায় সাধারণত ধান চাষ বেশি হয়, ধান চাষের, এবং সাধারণত নদীর পানি সেচের কাজেও ব্যবহার হয়। আর পাহাড়ি এলাকায় সাধারণত ধান চাষ ইদানিং, যেহেতু দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক হিমালয়ের পাদদেশ বা বিভিন্ন দেশে পাহাড়ের ধাপ কেটে, বিশেষ করে জুম পদ্ধতিতে এই যে সিঁড়ি ধাপ কেটে কেটেও কিন্তু ধানের চাষ হয়। এবং এই পাহাড়ি এলাকায় ধানের উৎপাদনটা কম হয়, কিন্তু চালটা আবার খুব সুস্বাদু। এরপরে আমরা দেখতেছি যে জলবায়ু। তো জলবায়ুর মধ্যে বৃষ্টিপাত সাধারণত ধান চাষের জন্য 100 সেন্টিমিটার থেকে 250 সেন্টিমিটারের মধ্যে বৃষ্টিপাত যদি থাকে তাহলে ধান চাষটা সুন্দর হবে। এখন আমরা দেখতেছি যে 100 থেকে 250 সেন্টিমিটার এটা ধান চাষের জন্য উপযুক্ত। এখন 100 সেন্টিমিটারের কম যদি বৃষ্টি হয়, তাহলে অবশ্যই সেখানে পানি সেচের ব্যবস্থা থাকতে হবে। এরপরে ধান চাষের জন্য উত্তাপ কেমন লাগবে, 18 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, 18 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস ধান চাষের জন্য উত্তাপ টেম্পারেচার দরকার আমাদের। আর সাধারণত 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধান চাষের তবে ধান পাকার সময় সাধারণত যখন ধানের চারা বৃদ্ধি হয় তখন টেম্পারেচার একরকম লাগে, আর ধান পাকার সময় শুষ্ক আবহাওয়া দরকার। তখন যদি আবহাওয়াটা শুষ্ক হয় তাহলে ধানের উৎপাদনটা বৃদ্ধি হবে। এরপরে আমি মৃত্তিকা তো বলছি যে ধানের জন্য সাধারণত উর্বর পলি মিশ্রিত কাদা মাটি, এটাই হলো ধান চাষের জন্য উপযুক্ত। আর ধানের অর্থনৈতিক উপাদানের মধ্যে মূলধন, শ্রমিক, বাজার, পরিবহন ব্যবস্থা। তো মূলধন তো এর আগে আমি বলছি যে আসলে মূলধন ছাড়া কোনো ফসলই উৎপাদন সম্ভব না। ধানের উৎপাদনের জন্য অবশ্যই মূলধন লাগবে, যেমন সার, বীজ, কীটনাশক, শ্রমিকের মজুরি, বাজারে উৎপাদিত ধান সরবরাহের জন্য অবশ্যই মূলধন লাগবে। তারপরে শ্রমিক, যে ফসল ধানের জমি এগুলা সাধারণত ধান
চাষ করার জন্য কি লাগবে, যে শ্রমিক দরকার। কারণ ফসল কর্তন, কাটা, মারাই, এরপরে ফসল বপন, প্রত্যেকটা কাজের জন্য শ্রমিক লাগবে। শ্রমিক ছাড়া কখনো ধান চাষ সম্ভব না। ইদানিং অনেক অনেক যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়েছে, যেমন হারভেস্টার দিয়ে ধান কাটা হয়, রিপার দিয়ে ধানের চারা রোপণ করা হয়, কিন্তু তবুও শ্রমিক লাগে। তো শ্রমিকের অবশ্যই দরকার। বাজার ব্যবস্থা যদি ধানের উৎপাদন মূল্য যদি ঠিক পায়, তাহলে কৃষকেরা ধান উৎপাদন করে তারা আগ্রহ প্রকাশ করবে। এটা। এরপরে পরিবহন ব্যবস্থা। ধানের উৎপাদিত ধান বাজারে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই কৃষকের বাড়িতে এবং বাজারে, এবং সাধারণত বিদেশে অনেক দেশ তারা রপ্তানি করে, তো বিশেষ করে সমুদ্র পথে। তো সেখানে যদি সুলভ এবং সুন্দর ব্যবস্থা থাকে, যাতায়াত ব্যবস্থা, এখানে পরিবহন ব্যবস্থার কারণে কিন্তু ধানের উৎপাদনটা বৃদ্ধি পাবে। এরপর সাংস্কৃতিক উপাদানের মধ্যে আমরা দেখতেছি বীজ, সার, কীটনাশক। বীজ লাগবে, উন্নত জাতের বীজ। এরপরে সার, এরপরে কীটনাশক, পানি সেচ ব্যবস্থা, গবাদি পশু বা যন্ত্রপাতি, আর ধান সংরক্ষণের জন্য গুদাম ব্যবস্থা লাগবে। এরপরে সরকারি উদ্যোগ। খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য বিভিন্ন দেশের সরকার কৃষকদের নানাভাবে সাহায্য সহযোগিতা করে থাকে, যেমন জাপান, চীন, ভারত। এছাড়া সরকার কৃষক ও শ্রমিকের আর্থিক, শারীরিক ও মানসিক উন্নতিতে সহায়তা করে ধান উৎপাদনে উৎসাহিত করে থাকে। তো এই মোটামুটি আমি যেটা আলোচনা করলাম, যে কৃষি, আজকে যে আলোচনা করলাম যে কৃষি কি, কৃষিকাজ কাকে বলে বা সংজ্ঞাটা, এরপরে কৃষি নিয়ন্ত্রণকারী ভৌগোলিক নিয়ামক, আর ধান চাষের অনুকূল উপাদান, এই মোটামুটি কয়েকটা জিনিস আলোচনা করলাম। তো এখান থেকে সিকিউ এবং এমসিকিউ আকারে কোশ্চিন আসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এটা চর্চা করবে বাড়িতে। আমি যে ক্লাসটা নিলাম, এখানে এই ক্লাসটা যদি তোমরা ঠিকমতো ফলো করো, বাড়িতে চর্চা করো, তা আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না। এটা খুব সুন্দর পয়েন্ট আকারে দেওয়া আছে, এবং খুব সুন্দরভাবে তোমরা এটা পরীক্ষায় যেভাবে কোশ্চিন আসুক তোমরা লিখতে পারবে। তো আজকে এই করোনাকালীন সময়ে, যেহেতু তোমাদের সামনে আমাদের দেখা নেই, আমরা বাড়িতেই অনলাইন ক্লাস নিচ্ছি। তো এই ক্লাসগুলো তোমরা ঠিকমতো ফলো করো, আর তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাইরে থেকে যখন ঘরে আসবে অবশ্যই হাত 20 সেকেন্ড সাবান পানি দিয়ে ধুবে, মাস্ক পরিধান করে বাইরে যাবে, আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো তোমাদের সবার সুন্দর স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে স্বাগতম।